রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুলিশের কাজে শরীরে বহনযোগ্য ক্যামেরার ব্যবহার শুধু কাগজে কলমে, নতুন করে ভাবছে ডিএমপি। চেকপোস্টের ঘটনা জানার বিকল্প নেই মত বিশ্লেষকদের। এবং অক্টোবরে বিশ্বের প্রথম কোভিড টিকা উৎপাদনের ঘোষণা রাশিয়ার। ৩৩ জনের মৃত্যুর খবরে শেষ হল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন। ঢাকায় আক্রান্ত ৯%। চেকপোস্টে প্রত্যক্ষদর্শীর বয়ানের ওপরেই নির্ভর করে এগুতে হচ্ছে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর মামলার তদন্ত কাজ। বডি অন ক্যামেরা বা শরীরে বহনযোগ্য ক্যামেরা থাকলে সেদিনের ঘটনা খুব সহজেই বের হয়ে আসত। পুলিশের কাজে এই ধরনের খুদে ক্যামেরার ব্যবহার শুরু করেও এখনও শুধু কাগজে কলমে আছে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্ট। ঈদের আগের রাতে এই চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহা নিহতের ঘটনা এখন দেশ জুড়ে আলোচনা, সমালোচনা আর নানা জল্পনা কল্পনার অংশ। কিন্তু এসব এক নিমেষেই থেমে যেত যদি চেকপোস্টে একটি ক্যামেরা থাকতো। উন্নত বিশ্বের অনেক দেশেই চেকপোস্ট তো বটেই, ট্রাফিক পুলিশও ব্যবহার করেন শরীরে বহনযোগ্য এই খুদে ক্যামেরা, যে কারণে পথচারী থেকে শুরু করে তল্লাশির আওতায় আসা মানুষের সঙ্গে কথোপকথন চলার সময় দুপক্ষই থাকেন সতর্ক। গত কবছর আগে ঢাকাতেও ট্রাফিক পুলিশকে দেওয়া হয় এই বডি অন ক্যামেরা। পুলিশের তথ্য বলছে এই ক্যামেরার কারণে যানবাহন চালকেরা পুলিশের সঙ্গে কথোপকথনে ছিলেন সাবধানে, যদিও ক্যামেরাটির ব্যবহার এখন অনেকটাই কাগজে কলমে। অপরাধ বিশ্লেষকরা বলছেন এই বডি অন ক্যামেরা ব্যবহার করা উচিত প্রতিটি চেকপোস্টে। আমাদের এই আধুনিক আইন পুলিশ বাহিনীর বা আধুনিক সমাজ ব্যবস্থায় টেকনোলজির যে একটা বিরাট অবদান, টেকনোলজির ব্যবহার যে ক্রিমিনালরা বিভিন্নভাবে করছে, সেটাও কিন্তু আসলে এনকাউন্টার করার জন্য আমি মনে করি এ ধরনের ব্যবস্থা খুবই জরুরি। তবে এ ব্যাপারে পুলিশ দফতরের মিডিয়া সেলে দুদিন ফোন করে এবং একদিন মেসেজ পাঠিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সাড়া পাওয়া যায়নি, যদিও ডিএমপি বলছে ব্যাপারটি ভেবে দেখবেন তারা। চেকপোস্টগুলোতে বডি অন ক্যামেরা প্রোভাইড করা যায় কিনা সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। প্রথমে পরীক্ষামূলকভাবে হয়তো চালু করব, পরবর্তীতে ব্যাপকভাবে এটা চালু করার চেষ্টা করব। বডি অন ক্যামেরার ফুটেজ ইচ্ছে করলেই মুছে ফেলার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন অবসরপ্রাপ্ত সিনহার সেদিনের ঘটনা রেকর্ড করা গেলে সেদিন আসলে চেকপোস্টে কী ঘটেছিল সেটি সহজেই দৃশ্যমান হতো। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে শুভ জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে যজ্ঞ পূজার নাম সংকীর্তন, করোনা মুক্তি ও বিশ্ব শান্তি কামনা। নেই মূল আকর্ষণ শোভাযাত্রার আয়োজন। ছয় মাসেরও বেশি সময় পর করোনা সংক্রমণ কমার অজুহাতে ব্রিফিং বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হবে। শেষ বুলেটিনে জানানো হয় 14,820 নমুনা পরীক্ষায় প্রায় 3,000 শনাক্ত হয়েছে, আর প্রাণ গেছে 33 জনের। বুলেটিন বন্ধ করায় মহামারীকে ঘিরে গুজব বাড়ার আশঙ্কা করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্যের। এহসান জুয়েলের রিপোর্ট। ঘড়ির কাঁটায় দুপুর 2:30। মঙ্গলবার শেষবারের মতো টেলিভিশনের পর্দায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন। ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই ব্রিফিংয়ে এপ্রিলেই সাংবাদিকদের অংশগ্রহণ বন্ধ করা হয়। এখন 6 মাস পর যখন পুরো বুলেটিনই বন্ধ করার ঘোষণা এলো, তখনও দেশে একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় 3,000, মৃত 33 জন। পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,63,503 জন। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। এই অনলাইন ব্রিফিংটা আগামীকাল থেকে বন্ধ থাকবে। মৃত্যুর সংখ্যা কমছে, এই কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হলো বুলেটিন। বিষয়টিকে সাময়িক বলছে অধিদপ্তর। এরকমভাবে আমরা টোটালি বন্ধ করে দিচ্ছি। অন্তত কিছুদিন থাকুক, দেখি আমাদের অবস্থান, তারপরে হতে পারে। কারণ এই দিনের পর দিন একজন মানুষের পক্ষে এইরকম করে মৃত্যু সংবাদ দিয়ে দেওয়া, এটা যে কতখানি মানসিক নির্যাতন, এটা না করলে আসলে বুঝতে পারবেন না।
তবে করোনা রোধে জাতীয় কমিটি মনে করে বুলেটিন বন্ধ হলে ছড়াবে গুজব। প্রেস রিলিজ পাঠানোর ফলশ্রুতিতে আমাদের গুজবের যে আশঙ্কা সেটা কিন্তু আরো বেড়ে যাবে অতীতের চাইতে। বন্ধ করা উচিত হয়নি, উল্টো আরো এটাকে উন্মুক্ত করা উচিত ছিল, যেরকম সাংবাদিকদেরকে তথ্য উত্তর দেওয়া, প্রশ্ন করতে সুযোগ দেওয়া, কিছু প্রতিশ্রুতিও দিতে পারত, যেমন ধরুন মন্ত্রী অথবা সচিব অথবা ডিজি ঊর্ধ্বতন কেউ, যে আমাদের এই সমস্যা হচ্ছে। করোনাকালে তথ্যের অবাধ প্রবাহ দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতো বলে মনে করছেন এই খাতের সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ জরিপ বলছে রাজধানীর ৯% মানুষই কোভিড আক্রান্ত, যাদের প্রায় ৮০% উপসর্গহীন। কাজেই ব্যাপক হারে পরীক্ষা বাড়ানো, আক্রান্তদের আইসোলেশন ও সবার স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতের ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্যবিদরা। ফারুক ভে রবিনের রিপোর্ট। সরকারি হিসেবে এখন পর্যন্ত দেশে কোভিড-19 আক্রান্ত শনাক্ত 2,63,000। তবে গত 18 এপ্রিল থেকে 5 জুলাই পর্যন্ত পরিচালিত আইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ জরিপের ফলাফল ইঙ্গিত দেয় আক্রান্তের হার নিশ্চিতভাবেই অনেক বেশি। রাজধানীতে 3,227 পরিবারে জরিপের ফলাফলে দেখা যায় বাসিন্দাদের 9%ই কোভিড আক্রান্ত, যাদের 78% দেহে নেই কোনো লক্ষণ উপসর্গ, যা সামাজিক দূরত্ব নিশ্চিত সহ স্বাস্থ্যবিধি মেনে চলা আর পরীক্ষার হার বাড়ানোর প্রয়োজনীয়তাই তুলে ধরছে বলে মত বিশেষজ্ঞদের। যেটা দেখিয়েছে এটা অ্যালার্মিং তথ্য। ঢাকা শহরে বিরাট অ্যামাউন্ট অফ রোগী রয়ে গেছে। এটা ওই ধারণাটাই ঠিক যে আমরা যে পরিমাণ টেস্ট করতেছি এটা অত্যন্ত অপ্রতুল। ল্যাবরেটরিতে নিশ্চিত করা যতজন রোগী শনাক্ত হচ্ছে তার থেকে কমপক্ষে 10 গুণ বেশি মৃদু লক্ষণযুক্ত বা লক্ষণবিহীন রোগী থাকতে পারে, তারা নানা কারণেই এই করোনা শনাক্তের আওতায় আসছে না। জরিপে অন্তর্ভুক্ত করা হয় 6টি বস্তিকেও। বস্তিতে সংক্রমণ কম বলে সাধারণের ধারণা থাকলেও জরিপে দেখা যায় সেখানকার বাসিন্দাদের 6% কোভিড সংক্রমিত। ওখানে বেশিরভাগ লোক হচ্ছে 60-এর নিচে, এই কারণে ওখানে মৃত্যু হার কম। এই জন্য আমাদের মধ্যে দেখে ওখানে মৃত্যু বেশি হয় নাই বা এরকম কোনো রিপোর্ট হয় নাই, এটা দেখে মনে করেছে ওখানে সংক্রমণও কম। তাহলে এই গবেষণা প্রমাণ করছে যে সংক্রমণ ওখানে আছে। কোভিডের বাস্তব চিত্রের ধারণা পেতে এই জরিপ সহায়ক বলেও মত বিশেষজ্ঞদের। পাশাপাশি সংক্রমণের লাগাম টানতে রোগ শনাক্ত ও আক্রান্তদের আইসোলেশন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের প্রতিষেধকের অনুমোদন দিয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকারিতা পাওয়া গেছে। এ সময় ভ্যাকসিনের ব্যাপক উৎপাদনের ঘোষণা দেন তিনি। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ একাধিক দেশ করোনার প্রতিষেধক আবিষ্কারে কাজ করে গেলেও অনেকটা দেরিতে শুরু করেও সবার আগে সুখবর দিল রাশিয়া। নির্ধারিত সময়ের একদিন আগেই করোনা প্রতিষেধকের অনুমোদন দিয়েছে দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ কার্যকারিতা পাওয়া গেছে। বিশ্ববাসীর জন্য এটি গুরুত্বপূর্ণ সময় বলেও আখ্যা দেন পুতিন। একই সঙ্গে ভ্যাকসিন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পুতিনের মেয়ের দেহেও এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে। স্বেচ্ছায় যারা এই প্রতিষেধক নিতে চায় শুধু তাদেরকেই টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে দেশের চিকিৎসা কর্মী ও প্রবীণ নাগরিকদের প্রতিষেধক প্রয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষেধকের বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এর আগে গত শনিবার পৃথিবীর প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি করে দেশটি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গ্যামেলিয়া গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে করোনার ভ্যাকসিনটি। অক্টোবর থেকেই ওই ভ্যাকসিনের গণ উৎপাদন শুরু হয়ে যাবে। প্রতিষেধক উৎপাদন প্রক্রিয়ার সব খরচ বহন করবে রুশ সরকার। ওমর ইনান, সময় সংবাদ। ভরা মৌসুমেও আশানুরূপ ইলিশের সরবরাহ নেই বরিশালের পাইকারি বাজারে। এজন্য দাম আগের চেয়ে কিছুটা বেশি। আবহাওয়া খারাপ থাকায় জেলেরা পর্যাপ্ত মাছ ধরতে না পারায় এ দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালে ইলিশের পাইকারি বাজার, পোর্ট রোড, ক্রেতা বিক্রেতা সবই রয়েছে, কিন্তু নেই আশানুরূপ ইলিশ।
আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই 4 মাসকে ভরা মৌসুম বলা হলেও বাজারে উঠেছে তুলনামূলক কম ইলিশ। এতে বেড়েছে দাম, ফলে বাজারে ইলিশ কিনতে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা। শুনেছিলাম মাছ প্রচুর ধরা পড়ছে এবং মাছের দাম কম, তো বাজারে এসে দেখলাম আসলে চিত্রটা ভিন্ন। আগে যে মাছ ছিল 800, সেটা এখন 1000-1200 টাকা। মাছের দাম আরো কম হইলে মানুষের পক্ষে ক্রয় ক্ষমতার মধ্যে আসে। ব্যবসায়ীরা বলছেন আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। তবে সরবরাহ বাড়লে দাম আবারও সাধ্যের মধ্যে আসবে বলে জানান তারা। ওয়েদার সিগন্যাল খারাপ হওয়ার জন্য সাগরে মাছ ধরতে না পারায় ইলিশ মাছ দাম বৃদ্ধি হয়েছে। ওই পরিমাণ ইলিশ যদি লোকালে আমদানি হতো তাহলে ইলিশের দাম অনেক কম হতো। মঙ্গলবার বরিশালের পাইকারি বাজারে প্রকারভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে 30 থেকে 41 হাজার টাকায়, আর সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রতি মণ 3 থেকে 4 হাজার টাকা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। যৌক্তিক কারণ ছাড়াই দিনাজপুরের চালের বাজার আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। তবে মিল মালিকরা বলছেন ধানের বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই চাল বিক্রি হচ্ছে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে আবারও চালের দাম বেড়েছে। গত কয়েক মাসে সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও 4 দফা চালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম 50 কেজির প্রতি বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। চালের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। ওরা বেশি দামে ধরে বিধায় আমাদের বেশি দামে বাড়াই দিতে হয়, আবার ওরা কমাই দিলে আমরা অটোমেটিক কমাই দিয়ে বিক্রি করি। পাইকারি বাজারের থেকে খুচরা বাজারে কেজি প্রতি আপনার 2 থেকে 3 টাকা বেশি হবে, কারণ এখান থেকে ওরা নিয়ে যায়, ওদের একটা কেজিং খরচ আছে। চাউলের যে দাম 2-3 টাকা করে বাড়ে গেছে কেজিতে, গরিব মানুষ কেমনে খাবো? মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না জানিয়ে কৃষক নেতার দাবি সরকারি নজরদারির। প্রচুর পরিমাণে ধান স্টক, চাল স্টক করছে এবং এই চাল তারা অতিরিক্ত দামে বিক্রি করছে। অবিলম্বে এই দাম কমাতে হবে এবং মানুষের সাধ্যের মধ্যে, গরিব মানুষের সাধ্যের মধ্যে এই চাল বিক্রি করতে হবে। অভিযোগ অস্বীকার করে চালকল মালিক গ্রুপের নেতা বলেন, ধানের বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই চাল বিক্রি করা হচ্ছে। যে হারে আমাদের মিলগুলোতে বেচা বিক্রি হতো সেভাবে বেচা বিক্রি হচ্ছে না, বরং চালের বাজারটি স্থিতিশীল আছে এবং একটু কমতির দিকেই আমরা মনে করতেছি। জেলায় বুড়ো মৌসুমে 1,71,000 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে 8 লাখ মেট্রিক টন চাল। আর খাদ্য বিভাগ এবার মিলারদের কাছ থেকে 91,700 মেট্রিক টন চাল কিনবে। সময় সংবাদ, দিনাজপুর। স্বাভাবিকের তুলনায় একেবারে কম বিমান চলাচল, কিন্তু টিকিটের চাহিদা আকাশচুম্বী। আর এতে চরম দুর্ভোগের মুখে চট্টগ্রামের প্রবাসীরা। নানা কাঠখড় পুড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। এই সুযোগে 2 থেকে 3 গুণ টিকিটের বাড়তি দাম রাখছে এয়ারলাইন্সগুলো। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন যাওয়ার 40,000 টাকার টিকিট 1,40,000ও মিলছে না। একইভাবে অন্যান্য গন্তব্যের বিমান টিকিটের দামও চড়া। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনাকালীন সময়ে ছুটি কাটাতে দেশে আসা প্রবাসীদের দুর্ভোগ থেকে যেন মুক্তি মিলছে না। একদিকে 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ প্রতিবেদন জোগাড়, এখন তার সাথে যুক্ত হয়েছে চাহিদা অনুযায়ী যাত্রার বিমান টিকিট না পাওয়া। আবার দেন দরবার করে টিকিট পাওয়া গেল দাম আকাশ ছোঁয়া। টিকিট ছিল ভাই আগে আসা যাওয়া মাত্র 60,000 টাকা, এখন এই জায়গায় আমাকে 1,20,000 টাকা দিয়ে টিকিটটা করতে হয়েছে। অনেক ভোগান্তি হয়েছে, আমি অনেক জায়গা খুঁজছি, পাই নাই টিকিট, করিও ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। যাত্রীরা করোনাকালীন অবস্থায় এখানে ছুটিতে এসে আটকা পড়ছে, তাদের জন্য যে ফেয়ার বর্তমানে চলতেছে এটা 3 গুণ 4 গুণ বেশি। ট্রাভেল এজেন্টের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে চালু থাকা প্রতিটি গন্তব্যের টিকিটের দাম 2 থেকে 3 গুণ বেশি। স্বাভাবিক সময়ে বাহরাইনের টিকিটের দাম 35 থেকে 40,000 টাকা হলো এখন বিক্রি হচ্ছে 75 থেকে 1.5 লাখ টাকায়। একইভাবে নিউ ইয়র্কের 65,000 টাকার টিকিটের দাম 2.5 লাখ, আর 40,000 টাকার দুবাইয়ের টিকিট বিক্রি হচ্ছে 1 লাখ টাকায়। 1,40,000 10 তারিখেরটা ক্যান্সেল হয়ে আবার 12 তারিখে গেছে 1,70,000 টাকা দিই। এয়ারলাইন্স কোম্পানি যেটা করতেছে, টিকিটটা আপনার প্রথমে বিক্রি করতেছে, এরপরে যখন আপনার ফ্লাইটটা ক্লোজ হয়ে আসতেছে ক্যান্সেল করে দিচ্ছে। বিমান মন্ত্রণালয়ের কাছে এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, ওটা যেন দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করে। বাংলাদেশ বিমান ছাড়াও 60টির বেশি বিমান সংস্থা করোনাকালীন এই সময়ে বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছে। যাত্রী পরিবহনে বিমানের সংখ্যা বর্তমানে প্রয়োজনের তুলনায় একেবারে কম।
এই অবস্থায় যাত্রীদের দুর্ভোগ কমাতে বিমানের সংখ্যা বাড়ানোর কথা বলছেন ট্রাভেল এজেন্সির মালিকেরা। আরও কিছু বেশি সংখ্যক ফ্লাইট বাড়ানো হইলে এই যে গরিব যাত্রীগুলো যারা আছে তাদের ভিসা চলে যাচ্ছে, তারা অন্তত কম পয়সা যেতে পারবে। টিকিটের বাড়তি দাম রাখার ব্যাপারে এয়ারলাইন্সগুলো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। প্রতিদিন ঢাকা হয়ে চট্টগ্রামের 500-র বেশি প্রবাসী বিমানে যাতায়াত করছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের জনজীবন। ফ্রান্সের 15টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা রেড অ্যালার্ট। কিছুটা স্বস্তির খোঁজে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন স্থানীয় পার্ক, লেকপার আর সমুদ্র সৈকতগুলোতে। এই মুহূর্তে ফ্রান্সে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। রাব্বি, ফ্রান্সের চলমান তীব্র দাবদাহের ভয়াবহতার কারণে দেশটির 15টি ডিপার্টমেন্টে সর্বোচ্চ সতর্ক অবস্থা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি 62টি ডিপার্টমেন্টে অরেঞ্জ অ্যালার্ট বা কিছুটা কম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অ্যালার্ট জারি করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সার্জি লেকপার এলাকায় এবং আমরা আসলে আজকে খোঁজ নিয়েছি যে আজকে ফ্রান্সের যতগুলো সমুদ্র সৈকত রয়েছে কিংবা এরকম যে লেকপারগুলো রয়েছে সেখানে কিন্তু হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন কিছুটা স্বস্তির খোঁজে। আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন কিছুটা স্বস্তির খোঁজে। তবে এখানে উল্লেখ্য যে বিষয়টি সেটি হচ্ছে মাস্ক পরিধানের বিষয়টি বাধ্যতামূলক বলা হলেও আমরা এই লেকপারে এসে যেটি লক্ষ্য করছি অনেক মানুষ কিন্তু এখনো বেশ অসচেতন রয়েছেন। তবে এই সার্জি এলাকার যে কর্তৃপক্ষ রয়েছে যেটি আমরা দেখেছি এখানে যারা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু বারবার তারা পরীক্ষা করছেন যে মুখে মাস্ক পরিধান করেছেন কিনা কিংবা যারা পরিধান করেননি তারা যেন মাস্ক পরিধান করে এখানে প্রবেশ করতে পারেন সেটি কিন্তু কর্তৃপক্ষ নিশ্চিত করছেন। আমরা আপনাকে এখানে জানিয়ে রাখি যে লিওন, মার্কস এবং অন্যান্য শহরের পর এখন কিন্তু রাজধানী প্যারিস সহ ইল-দে-ফ্রান্সের বেশ কয়েকটি ডিপার্টমেন্টে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় তাদেরকে জরিমানা গুনতে হবে। এদিকে আবহাওয়া সূত্রে যেটি জানা গেছে কাল কিংবা পরশুর মধ্যে কিন্তু এখন যে তীব্র দাবদাহ চলছে সেটি কিন্তু কমে আসার একটি সম্ভাবনা রয়েছে। সে কারণে এখন মানুষজন যেভাবে অস্বস্তির মধ্যে রয়েছেন, কালকে যদি বৃষ্টি নামে কিংবা পরবর্তীতে যদি এই দাবদাহ শেষ হয়ে যায় তাহলে মানুষের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে আসবে। আমি এখানে আপনাকে আরো জানিয়ে রাখি যে দেশটির প্রধানমন্ত্রী কিন্তু আজকে স্থানীয় একটি গণমাধ্যমকেও বলেছেন, একই সাথে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এখন থেকে মানুষ চলাচলের যে স্থানগুলো রয়েছে সেখানে তাদেরকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। অর্থাৎ এতদিন শুধুমাত্র দোকানপাটের ভিতরে কিংবা রেস্টুরেন্টে এটি সীমাবদ্ধ ছিল, তবে এখন থেকে সবাইকে মানুষ চলাচলের স্থান, লেকপার, স্টেশনের আশপাশের রাস্তা কিংবা বড় যে সুপার শপগুলো রয়েছে তার আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে যেখানে অনেক মানুষ সমবেত হন সেখানে সবাইকে মাস্ক পরিধান বাধ্যতামূলকভাবে করতে হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাব্বি। ইউরোপের দেশগুলোতে তীব্র দাবদাহের খবর নিয়ে ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। করোনা মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় দেশ জুড়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। মহামারীতে আগে থেকেই বাতিল করা হয় জন্মাষ্টমীর মূল শোভাযাত্রা ও মিছিলের আনুষ্ঠানিকতা। মহাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনা, খোল, করতাল, শাঁখ, উলুধ্বনিতে মুখর মন্দির প্রাঙ্গণ। নৈবেদ্যের থালা সাজিয়ে আবাহন করা হয় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণকে। নাম সংকীর্তন শেষে যজ্ঞবেদিতে দেয়া হয় আগুন, চন্দন, ঘৃত, মধু মিলিয়ে আহুতি দেওয়া হয় 108টি উপচার। মঙ্গলযজ্ঞ শেষে গীতাপাঠ করে জরা, দুঃখ, রোগ, শোক, ব্যাধি থেকে মুক্তি কামনা করেন ভক্তরা। এই তিথিটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটা দিন, এই জন্য আমরা উপবাস রেখে ধর্মীয় আচার বিধিগুলো পালন করছি। মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের কাছে, ঠাকুর শ্রীকৃষ্ণের কাছে এটাই আমাদের আশীর্বাদ যেন উনি আমাদের রক্ষা করেন। মানুষ যেন এই করোনা ভাইরাস থেকে আবার মুক্তি লাভ করে, আবার যেন সুখ সমৃদ্ধি লাভ করে। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এরপর মন্ত্রোচ্চারণে সমাপ্তি টানা হয় গীতা যজ্ঞের আনুষ্ঠানিকতার। প্রার্থনা করা হয় শাশ্বত মঙ্গলের চিরায়ত সত্য ও সুন্দরকে। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী 3 অক্টোবর রাজধানীর একটি হোটেলে বসবে আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতির মাঝেও সরগরম বাফুফে নির্ধারণ করতে হবে স্থগিত হওয়া নির্বাচনের ক্ষণ। নির্বাহী কমিটির বৈঠকে তাই নিয়ে আলোচনার ঝড়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন নীতি নির্ধারকরা, তবে শেষ কথা বলবে ফিফা। 3 অক্টোবর
স্যাটারডে শনিবার আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের ডেলিগেট নির্ধারণে প্রত্যেক বছরই থাকে ছোটখাটো কিছু জটিলতা, ছিল এবারও। তবে সবকিছুই নাকি গুছিয়ে এনেছে বাফুফে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন 139 জন, গতবারের চেয়ে যা 5 জন বেশি। আমাদের ক্লাব, জেলা, বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে 139 জন ভোটিং ক্যান্ডিডেট আজকের নির্বাহী কমিটিতে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাহী কমিটির বৈঠকে আগামী অর্থ বছরের বাজেট পাশ করেছে ফেডারেশন। বিভিন্ন কার্যক্রমে বাফুফে খরচ করবে 52 কোটি 32 লাখ টাকা, যার সিংহভাগই ব্যয় করা হবে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে। আমরা বাজেটটি করেছি 51 কোটি 44 লাখ 50 হাজার, আর আমাদের ব্যয় হবে 52 কোটি 31 লাখ। করোনায় এবছর স্থগিত হওয়া নারী লীগ নভেম্বরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে, তবে চূড়ান্ত হয়নি সামনের মৌসুমের প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে কবে। আমাদের এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পুলিশের কাজে শরীরে বহনযোগ্য ক্যামেরার ব্যবহার শুধু কাগজে কলমে, নতুন করে ভাবছে ডিএমপি। চেকপোস্টের ঘটনা জানার বিকল্প নেই মত বিশ্লেষকদের। এবং অক্টোবরে বিশ্বে প্রথম কোভিড টিকা উৎপাদনের ঘোষণা রাশিয়ার। 33 জনের মৃত্যুর খবরে শেষ হলো স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন। ঢাকায় আক্রান্ত 9%। এ ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।